নাহিদ ইসলামের বাসায় থেকে ৩০০ কোটি টাকা বাজে জব্দ করছে বাংলাদেশ সেনাবাহিনী এবং এই বিষয়টাকে নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী বিশেষভাবে তদন্ত। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু উপদেষ্টা নাহিদের বাসায় তল্লাশি চালিয়ে কিন্তু সেনাবাহিনী বিপুল পরিমাণে টাকা উদ্ধার করেছে। সাবেক তথ্য উপদেষ্টা জনাব নাহিদ যে বিষয়গুলো বলার চেষ্টা করছেন যে তিনি এই কয়দিন ক্ষমতায় ছিলেন এবং প্রায় ১,০০০ কোটি টাকা তিনি লোপাট করেছেন। পুটে খেয়ে নিজের পকেট ভরেছে নাহিদ ইসলামের মতো কিছু লোক। নাহিদ ইসলামের কাছে বিটকয়েনের জমা হচ্ছে হাজার হাজার কোটি টাকা। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, আশা করি সকলে অনেক ভালো আছেন। দর্শক আজ আরো একটি খুবই গুরুত্বপূর্ণ নিউজে আপনাকে জানাই স্বাগতম। সম্প্রতি উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করা নাহিদের বাসায় ৩০০ কোটি টাকা পাওয়া গেছে সেনাবাহিনীর অভিযানে। হ্যাঁ দর্শক, সম্প্রতি কিন্তু এরকম একটি খবরই কিন্তু সোশ্যাল মিডিয়া একেবারে ভাইরাল। তবে আদৌ এটার সত্যতা কতটুকু? আসলে কি উপদেষ্টা নাহিদ এত টাকা কামিয়েছেন? দর্শক, গত ৭ মাসে কি এত টাকা কামানো সম্ভব? উপদেষ্টা নাহিদ কি আসলে এমন ক্যারেক্টারের? হ্যাঁ দর্শক, এটার বিস্তারিতই কিন্তু আজকে আপনাদের একেবারে প্রমাণ সহ দেখাবো আমরা। তাই আপনাকে অনুরোধ করবো ভিডিওটি একটু না টেনে একেবারে সম্পূর্ণ দেখবেন কিন্তু, কারণ দেশের বর্তমান রাজনীতির প্রেক্ষাপট কিন্তু খুবই ভয়াবহ দর্শক। যে কোনো মুহূর্তেই কিন্তু যে কোনো কিছু ঘটতে পারে দেশে। আর তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই কিন্তু আপনি বিস্তারিত একেবারে ভালো করে বুঝতে পারবেন। তবে তার আগে বলেন দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে আগে একটি লাইক দিবেন। তবে চলুন সম্মানিত প্রিয় দর্শক, আপনার গুরুত্বপূর্ণ সময়টুকু আর নষ্ট না করে আমরা শুরুতেই গুরুত্বপূর্ণ ভিডিওগুলি এক এক করে দেখে আসি আগেই। নাহিদ ইসলামের বাসায় থেকে ৩০০ কোটি টাকা বাজে জব্দ করছে বাংলাদেশ সেনাবাহিনী এবং এই বিষয়টাকে নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী বিশেষভাবে তদন্ত চালাচ্ছে। এখন আসুন আবু সাইদকে নিয়ে। আবু সাইদ যে বোমাটা ফাটালো আপনার এই উপদেষ্টা নাহিদদের উদ্দেশ্যে, আপনি যদি শোনেন আপনার চোখ দুইটা কপালেও উঠে যেতে পারে। কি সেই বক্তব্য? আবু সাইদের ভাই আবু হুসাইন তিনি একটা স্ট্যাটাস দেন যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের ভিতরে কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের ভিতরে কিছু সংখ্যক যারা নাকি মূল মাস্টার মাইন্ড হিসাবে তাদেরকে কি পরিচয় করাই দেয়, মূলত তারা কোনো মূল মাস্টার মাইন্ড না। অন্যদিকে বর্তমানে এই বৈষম্য বিরোধী মানে তারা তো দল গঠিত করতে চায় এবং নাহিদ ইসলাম তিনি বাংলাদেশের দ্বিতীয় বা তৃতীয় প্রধানমন্ত্রী হতে চায় এবং সেখানে বা তাদের এই আন্দোলনটা বাংলাদেশের সমস্ত মানুষ একত্র করে আমার ভাই আবু সাইদের মৃত্যুকে কেন্দ্র করে। এবং যখন নাকি আমার ভাই আবু সাইদ মৃত্যুবরণ করে তখন বাংলাদেশের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের ভিতরে কিছু সমন্বয়ক আছে, তারা কি অনেক মানে আমার ভাইকে বা আমার ভাইয়ের নাম বিক্রি করে বাংলাদেশের সাধারণ মানুষকে একত্র করছে শেখ হাসিনার পতনের জন্য। ওকে, সেখানে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু বর্তমান এই সমন্বয়করা প্রতিনিয়ত আমার ভাই আবু সাইদের নাম বিক্রি করে তারা যে লুটপাট এবং বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট নিয়ে খেলতেছে, মানে তারা মূলত যে প্রকৃত রাজনীতি তারা সেই রাজনীতিটাকেই বুঝে গেছে, মানে জোর যার ক্ষমতা তার। বর্তমান তাদের এই ক্ষমতার লোভে তারা আমার ভাই আবু সাইদকে দিব্যি ভুলে গেলেন এবং আমার পরিবারকেও তারা ভুলে গেলেন। অন্যদিকে আবু সাইদের ভাই আরেকটি আপনার চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন, সেটি হচ্ছে আবু সাইদের ভাই মানে আবু হুসাইনের বক্তব্য হচ্ছে এই যে ৩ থেকে ৪ দিন আগে যে উপদেষ্টা পদত্যাগ করছে তার পদ থেকে তার বাসায় কিন্তু বা তার যে ব্যাংক ব্যালেন্স সেটা যদি আপনারা একটু তদারকি করেন কিংবা একটু তদন্ত করেন তাহলে আপনারা দেখবেন তার ব্যাংক ব্যালেন্স কিংবা তার যে আত্মীয় স্বজন খুব কাছের রিলেটিভের যে ব্যাংক ব্যালেন্স যদি আপনারা এই ৭ মাসের রেকর্ড যদি টান দেন তাহলে আপনাদের আসল বা তাদের যে আসল চেহারাটা আশা করি আপনারা দেখতে পাবেন। অন্যদিকে আপনার এই নাহিদ ইসলামের বাবা মানে যখন নাকি তিনি পদত্যাগ করে সবার মাঝে তিনি বক্তৃতা রাখেন, সেই স্টেজে তার বাবাকে বাংলাদেশের মানে অন্যতম একটা প্রেসিডেন্ট হিসাবে তাকে আগমন করা মানে তাকে আগমন করানো হয় এবং এখানে যে আদার্স যে সমন্বয়টা ছিল তাদের বাবাদেরকেও ঠিক একইভাবে সেখানে প্রেজেন্টেশন করা হয়। অন্যদিকে এই আন্দোলনটা যে একজন ব্যক্তিকে কেন্দ্র করে বাংলাদেশের প্রতিটি শ্রেণীর মানুষ তারা সামনের দিকে এগিয়ে আসছে, মানে সামনের দিকে কি মানে এক আবু সাইদের মৃত্যুকে কেন্দ্র করে তাকে মানে আবু সাইদের ভাই আবু হুসাইন তিনি এটাই মিন করতেছে। এখন আসুন, আর অন্যদিকে আবু সাইদের ভাই আবু হুসাইন তিনি বলছে যে আপনারা যদি এই সমন্বয়কদের যারা নাকি মূল মাথাকাট তাদের আপনার ৭ মাসের যে ব্যাংক ব্যালেন্স কিংবা খুব কাছের যারা নাকি রিলেটিভ আছে তাদের ব্যাংক ব্যালেন্স গুলো যদি আপনারা একটু তদন্ত করে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এরা আসলে কতটা আপনার লুটপাট করছে। অন্যদিকে তিনি কিন্তু আরো একটি কথা বলছে যে জোর যার মূল্য তার, মানে তিনি এটাই বুঝাইছে যে ক্ষমতায় যেই বসুক না কেন, সে খালেদা জিয়া হোক, সে শেখ হাসিনা হোক, সে জামায়াতের প্রেসিডেন্ট হোক, সে আপনার এই বৈষম্য নামে যে আন্দোলনটা ছিল বাটপাড়ি আন্দোলন জঙ্গি হামলা সেখানে হোক, ডাজেন্ট ম্যাটার। তিনি এটাই মিন করছে যে আপনার যখন নাকি ক্ষমতায় বসবে তখন সবাই ভুলে যায়, মানে এই চেয়ারে যে বসবে তার অবস্থা ঠিক একই হয়। তাহলে শেখ হাসিনার দোষটা কোথায় ছিল বুঝতেছেন আপনি?
মানে তিনি কি মিন করছে আবু হুসাইন যে এই সমন্বয়করা তারা বর্তমানে যে লুটপাট করতেছে, এখন তারা দল গঠিত করতেছে এবং তারা সরকার প্রতিষ্ঠিত করতে চায়। কিন্তু বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যেখানে আবু সাইদকে তারা ভুলে গেছে, যেখানে আমার ভাই আবু সাইদের ময়না তদন্তটা আমরা সঠিকভাবে আমরা পাই নাই, কিংবা দ্রুত আকারে এটা তারা কি দাফনের একটা ব্যবস্থা করছে, কিংবা টোটালি যখন নাকি আমরা জানতে চাই বা এই ময়না তদন্তের রিপোর্টটা আমরা সঠিকভাবে পেতে চাই, ঠিক তখন তারা কি এটাকে পুরোপুরি ইগনোর করে কিংবা আমাদেরকে অন্যদিকে নিয়ে যায়। আর বাংলাদেশের মিডিয়াও এই বিষয়ে কোনো কথা বলেনি। মানে কি, মিডিয়া বর্তমান গুলামি করতেছে এই বৈষম্যদের, এটাই তো বোঝা যাচ্ছে। কারণ এই মিডিয়া কিন্তু বর্তমান দেখবেন আপনার সমন্বয়করা যদি কোনো খারাপ কাজ করে তারা কিন্তু এটা উঠাই আনতেছে না। আপনার শেখ হাসিনা যদি কোনো একটা খারাপ কাজ নাও করে, বিএনপি যদি কোনো একটা খারাপ কাজ নাও করে, তারা কি একদম ফুলের তোড়া দিয়ে গলায় মালা দিয়ে আপনার পাবলিকের সামনে প্রেজেন্টেশন করতেছে। আর অন্যদিকে এই বৈষম্য নামে ছাত্র আন্দোলনকারীরা বাংলাদেশে যে অরাজকতা সৃষ্টি প্রতিনিধিত্ব চালাচ্ছে, কিংবা বহির্বিশ্বে থেকে পিনাকি মুনাকি যা আছে জঙ্গিবাদীরা, এরা যে দেশটাকে কতটা অস্থিতিশীল করে রাখতেছে, মানে এদেরকে নিয়ে কোনো রিপোর্ট নাই, এদেরকে নিয়ে কোনো কথা নাই। এরা হচ্ছে বর্তমান বাংলাদেশের বাপ মা হয়ে গেছে, তাই না? তো আমি আসলে দর্শক বন্ধুরা পাবলিকের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, যেখানে বা পাবলিককে আসলে আবু সাইদের মেসেজটা কি ছিল, সেটি হচ্ছে যে আপনার যেখানে আবু সাইদকে কেন্দ্র করে বা আমার ভাইকে কেন্দ্র করে বাংলাদেশে শেখ হাসিনার পতন ঘটানোর জন্য সমস্ত শ্রেণীর মানুষ তারা একত্র হয়, দলবিদ নির্বিশেষে, সেখানে এই শহীদ আবু সাইদকে তারা ভুলে গেলেন এবং আমার পরিবারকে ভুলে গেলেন, মর্যাদা তো দিবে দূরের কথা। তাই বলতেছি, এদেরকে বা এদের ফাঁদে পা দিয়ে কেউ দ্বিতীয়বার শহীদ হওয়ার চিন্তা ভাবনা করবেন না। মাথায় রাখবেন, হয়তোবা আপনার পরিবার বা আপনি বাংলাদেশের কিছু সময়ের জন্য সবার মুখে মুখে থাকবেন, কিন্তু একটা সময় আপনাকে সবাই ঠিকই ভুলে যাবে, কিংবা আপনাকে সেই মর্যাদাটা দেওয়া হবে না। অতএব শহীদ হওয়ার আগে 10 বার চিন্তা ভাবনা করবেন আপনি কাদের এগেইনস্টে যাচ্ছেন, কিংবা আপনি কাদের পিছনে যাচ্ছেন, কিংবা কাদের উদ্দেশ্য হাসিল করার জন্য আপনার জীবনটা কিংবা আপনার পরিবারকে আপনি একটা ঝুঁকির দিকে ঠেলে নিয়ে যাচ্ছেন। আপনি বুঝতেছেন যেখানে আবু সাইদের ভাই আবু হুসাইনের মেসেজটা কি, যে বাংলাদেশের মানুষ আবেগে থেকে বের হয়ে আসেন, বিবেকের দিকে তাকান এবং কাঠের চশমা খুলে আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দৃষ্টিভঙ্গি দিচ্ছে সেই দিকে তাকান, তাহলে এই বৈষম্য নামে যে আন্দোলনকারীরা তাদের কি অবস্থানটা দেখতে পাবেন। এটা হচ্ছে আবু সাইদের ভাই আবু হুসাইনের বক্তব্য। তার মানে কি, এই সমন্বয়টা টোটালি কি আপনার জঙ্গিবাদী, তারা আপনার নানানভাবে বাংলাদেশে লুটপাট করতেছে। এখন আসুন এই 300 কোটি টাকা দেখা যাক আপনার এই 300 কোটি টাকা বাংলাদেশ সেনাবাহিনী কিংবা এই ডক্টর ইউনূসের আমলে আসলে কি পদক্ষেপ নেওয়া হয়। সাবেক তথ্য উপদেষ্টা জনাব নাহিদ যে বিষয়গুলো বলার চেষ্টা করছেন, যে তিনি এই কয়দিন ক্ষমতায় ছিলেন এবং প্রায় 1000 কোটি টাকা তিনি লোপাট করেছেন, একেবারে ব্যানার বানিয়ে পুরো সামাজিক মাধ্যমে রীতিমতো তাণ্ডব চালানো হচ্ছে। 2 নম্বর হলো যে কি একটা আছে ক্রিপ্টোকারেন্সি, সেই ক্রিপ্টোকারেন্সির গোপন অ্যাকাউন্ট থাকে, সেই অ্যাকাউন্ট কারা কারা নাকি খুঁজে পেয়েছে, সেই অ্যাকাউন্টে তার শত শত কোটি টাকা রয়েছে মিস্টার নাহিদের বদনাম। তারপর নাহিদের আব্বা, তিনি রামপুরার একজন সাধারণ স্কুল শিক্ষক, তিনি নাকি এই সময়টিতে সেই কত কোটি টাকা মূল্যের, 10 কোটি টাকা 8 কোটি টাকা মূল্যের একটা বাড়ি তিনি ক্রয় করেছেন। এটা নিয়ে প্রচার চলছে, অপপ্রচার চলছে, প্রোপাগান্ডা চলছে। আরেক গ্রুপ বলার চেষ্টা করছে যে তিনি এই নাহিদের ক্ষমতাকে ব্যবহার করে সেখানে তিনি চাঁদাবাজি থেকে শুরু করে সবকিছু তিনি নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছেন এবং এই সময়ের মধ্যে সর্বনাশ করে ছেড়েছেন দেশ কাল জাতির। এখন আমাদের সমস্যা হলো কি, যে আমরা মানে কেউ যারা আর্ত, মানে আঘাতপ্রাপ্ত, আর্ত বলা হয় আঘাতপ্রাপ্তকে, তো আর্তের যে আরতি, চিৎকার, কান্না, আমরা এটা শুনতে পাই না বা শুনতে পছন্দ করি না। আমরা কেউ নাহিদের সঙ্গে কথা বলবো না, তার বাবার সঙ্গে কথা বলবো না, আমরা কেউ রামপুরা যাব না, আমরা কেউ খোঁজ খবর নেব না। আমরা শুধু ওই যে গুজবগুলো রয়েছে, সেই গুজবগুলো আমি যেই রকম মানুষ সেই রকম একটা ক্যানভাসে ফেলে বা সেই রকম একটা আয়নার উপরে আমার নিজের প্রতিচ্ছবি আমি যেভাবে দেখি, ওভাবে নাহিদকে বা তার আব্বাকে বসিয়ে আমরা কল্পনা করছি। আর আমরা বলছি, যারা মন্দ লোক তারা বলছি, ছি ছি ছি, মানুষ এত খারাপ হয়, এত অবলা, এত কচি বয়স, এত অল্প বয়স, এই বয়সে মানুষ এত অপকর্ম করে, পুরো জীবন যার বাকি রয়েছে, শুরুতেই তার এমন অবস্থা, ভবিষ্যতে যদি ক্ষমতা পায় এ তো পুরো বঙ্গোপসাগর সহ গিলে খাবে। লানত হোক এর প্রতি। আর আফসোস, ওর কেন হলো, আমার কেন হলো না, আমার কি ওর চেয়ে কম যোগ্যতা, ও তো আমার জুতো টানার উপযুক্ত নয়, এই সকল কথাবার্তা বলে আমাদের সমাজের একটা বিরাট অংশ
নিজেদের যে বিকৃত রুচি, বিকৃত চিন্তা, আমরা এটা নাহিদের উপর ঢেলে দিচ্ছি। এই গেল এক। আর নাহিদকে যারা ভালো মানুষ মনে করছেন তারা প্রায় সবাই তার পক্ষে কেউ কথা বলছেন না, চুপচাপ থাকছেন। 2 নম্বরে যেটা আছে সেটা হলো যে তার শরীর নিয়ে কথা হচ্ছে, যে এই যাকে বলা হয় উপদেষ্টা হওয়ার আগে তার শরীর এরকম ছিল, উপদেষ্টা হওয়ার পর সে কেন মোটা হলো। প্রথমত হলো যে যেহেতু উপদেষ্টা হয়েছেন, চেয়ারে বসেছেন, পরিশ্রম কম হয়েছে, এই কারণে যে কোনো মানুষ, এটা ফিজিক্যালি বায়োলজিক্যালি এই ঘটনা সবার ক্ষেত্রে ঘটবে। আপনি এখানে যদি অন্য যে কোনো একটা প্রাণীকে বসিয়ে দেন তার মধ্যেও মেদ জমে যাবে, স্বাভাবিক ব্যাপার। 1। 2 নম্বর যেটা আছে সেটা খুবই মর্মান্তিক। সেই মর্মান্তিক হলো যে যাদের উপর শারীরিক নির্যাতন করা হয়, খুব সিভিয়ার নির্যাতন করা হয়, সেই নির্যাতনের পরে অটোমেটিক তাদের শরীর ফুলে যায়, ভীষণ রকম ভাবে ফুলে যায়। এখন ওই যে ডিবি হারুনের অফিসে নিয়ে ভাত খাওয়ার কথা বলে যাদেরকে পেটানো হয়েছে তার মধ্যে এই নাহিদও আছেন, এবং বেদম প্রহার করা হয়েছে, তা নিয়ে বেদম প্রহার করা হয়েছে, এবং এই কারণে ফিজিক্যালি তার শরীর মোটা হয়ে যাবে। এটা একেবারে 100-তে 100, এবং এটা নিয়ন্ত্রণ করা যাবে না, এবং এই দায়, মোটা হওয়ার দায় তাকে মৃত্যু পর্যন্ত বহন করতে হবে। এখন একজন লোক পিটুনি খেয়ে তার হাড্ডির প্রত্যেকটি স্তরে স্তরে রক্ত জমাট বেঁধে গেছে, তার অনেকগুলো কোষ ভেঙে গেছে, নতুন কোষ তৈরি হয়নি, তার অনেকগুলো পেশি অচল হয়ে পড়েছে, এবং সেই অচল পেশির জায়গাগুলোতে মেডিকেল সায়েন্স অনুযায়ী সেখানে যে কর্মকাণ্ড ঘটে, সেই কর্মকাণ্ড না ঘটার কারণে সেখানে মেদ জমে গেছে। যদি এই ঘটনা হয়, আর আপনার আমার মতো যারা অশিক্ষিত মানুষ, আমরা সেটাকে মনে করছি যে ওর এত মাংস হলো কি করে, ওর এত মেদ হলো কি করে, বলেন তো আমাদের কি খুব বেশি দেরি আছে? তো এই যে একজন যুবক, তার বয়স কত হবে? 25 বছর। 26 বছরের একজন যুবক, তিনি একটা আন্দোলন করলেন, তিনি একটা নেতা হলেন, একটা ক্ষমতার চেয়ারে বসলেন, সেখান থেকে ছেড়ে আবার তিনি একটা রাজনৈতিক দল গঠন করতে এলেন। তারপরে তিনি আপনাদেরকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি ব্যাংক হিসাব দিলেন। তারপর তিনি যাকে বলা হয় ব্যাংক হিসাব দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি আবার ঘোষণা দিলেন যে আমার নামে, আমার আত্মীয় স্বজনের নামে কেউ গত 7 মাসে কোনো সম্পত্তি ক্রয় করেনি। ইটস ওপেন চ্যালেঞ্জ। আপনি কি দেখেন তো তার মায়ের নামে, ভাইয়ের নামে, বোনের নামে, ভগ্নিপতির নামে কারো নামে কোনো দলিল হয়েছে কিনা। এটা তো আপনি ইজিলি সার্চ দিয়ে খুব সহজে নিতে পারেন। তো সেই কাজগুলো না করে আমরা সামাজিক মাধ্যমে একটা ভাইব তুলছি। অথচ নাহিদকে বাদ দিয়ে যদি সরকারের অন্য লোকদের ব্যাপারে আপনি প্রশ্ন করতেন, যারা নাহিদের বাবার চেয়েও সিনিয়র, দাদার চেয়েও সিনিয়র, এবং যাদের বিরুদ্ধে প্রমাণিত ক্যাশ ডিল হয়েছে, তো সেগুলো নিয়ে আমরা কেউ কথা বলছি না। প্রশাসনে যে সমস্ত লোক গত 7 মাসে আঙ্গুল ফুলে বটগাছ হয়ে গেছে, এক একটা নিয়োগের জন্য, এক একটা বদলির জন্য অতীতের যে কোনো সময় 10 গুণ টাকা দিয়ে বড় বড় পদগুলোতে যারা এসেছে, তারপরে ঘুষের রেট আগের থেকে 3 গুণ বাড়িয়ে দিয়েছে। আপনি আমি তো কথা বলছি না, নিশ্চুপ তাদের ব্যাপারে। আর যাকে আমরা দুর্বল মনে করছি তার উপরে আমরা ঝাঁপিয়ে পড়ছি। যে কজন সমন্বয়ক রয়েছেন, এই সমন্বয়কদের মধ্যে নাহিদকে আমার মনে হয়েছে সবচেয়ে মৃদুভাষী, সবচেয়ে ডিসেন্ট এবং সবচেয়ে ভদ্র। কম কথা বলেন, তার চোখের দিকে তাকিয়ে দেখেন, অন্য সবার চেয়ে তিনি নীরব এবং কম নড়াচড়া করেন। তার ফিজিক কন্ডিশন অন্য সবার চেয়ে একটু মোটা সোটা। তো এই বিষয়গুলো বিবেচনা না করে, বিশ্লেষণ না করে এই মানুষটিকে আমরা যেভাবে শেষ করে দেওয়ার জন্য চেষ্টা করছি, এটা বাংলাদেশের অন্য যে যাই করুক না কেন, আমার সঙ্গে নাহিদের কোনো কথা হয়নি, হবেও না, কোনো পরিচয় নেই। এবং এই প্রথম আমি কারো পক্ষে বা বিপক্ষে ছাত্রদের নিয়ে এই কথা বললাম। আমি এদেরকে নিয়ে কথা বলি, কিন্তু এখন যেভাবে চলছে, যদি আমি কথা না বলি বা আমার মতো আপনারা কথা না বলেন, তাহলে বনি ইসরাইল জাতির সেই ওলি আল্লাহর মতো আমাদের অবস্থা হবে। দর্শক, ভিডিওতে আলোচিত বিষয়গুলো শোনার পর আপনার কি মনে হয়েছে? উপদেষ্টা নাহিদের দ্বারা কি আদৌ এগুলো সম্ভব? একজন মানুষ কতটা লোভহীন হলে এমন মন্ত্রিত্ব ছেড়ে কিন্তু রাজনীতিতে নেমেছেন। তাই দর্শক, আপনাকে অনুরোধ করবো ভিডিওটি পর্যালোচনা করে এ বিষয়ে আপনার মূল্যবান মতামতটুকু আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এছাড়া আরো জানাতে পারেন ব্যক্তিগতভাবে আপনি নাহিদ ইসলামকে কিভাবে দেখছেন। আদৌ কি নাহিদ ইসলামের দ্বারা রাজনীতিতে ভালো কিছু করা সম্ভব? দর্শক, এখনই জানিয়ে দেন আপনার মূল্যবান মতামতটুকু।
কারণ আপনাদের এই মতামতটুকুর কারণেই কিন্তু আমরা পরবর্তীতে গুরুত্বপূর্ণ নিউজগুলি আপনাদের সামনে তুলে ধরতে আগ্রহী হব। আজ এ পর্যন্তই দর্শক, সকলেই ভালো থাকবেন।